গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল কাহিনী ফাঁদ। সৈয়দ মুস্তাফা সিরাজ জন্মগ্রহণ করেন 14ই অক্টোবর 1930 আর মৃত্যুবরণ করেন 4 সেপ্টেম্বর 2012 সালে। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক। 1998 সালে তিনি তার অলীক মানুষ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন, যা তার সবচেয়ে প্রশংসিত কাজ হিসেবেও বিবেচিত হয়। 2005 সালে চলচ্চিত্র পরিচালক অঞ্জন দাস তার রানীঘাটের বৃত্তান্ত ছোট গল্প অবলম্বনে ফালতু ছবিটি নির্মাণ করেন। তিনি প্রায় 150টি উপন্যাস এবং 300টি ছোট গল্প রচনা করেছেন। তিনি গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারের স্রষ্টা। আজকের গল্প কর্নেল কাহিনী ফাঁদ। প্রধান চরিত্রে কর্নেল, জয়ন্ত এবং তৃণা। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ সমুদ্রে অ্যালবার্টস পাখি নেই, তবু একটা রেস্তোরাঁ কাম বারের নাম অ্যালবার্টস। ভারতের পূর্ব উপকূলে এমন চমৎকার মিষ্টি স্বভাবের টাউনশিপ বা আছে কটা? সমুদ্রও এখানে বেশ শান্ত। মার্চের দক্ষিণ বায়ু দুপুরের দিকে দাপাদাপি করলেও বিকেলে ক্লান্ত হয়ে পড়েছে। ঢেউগুলো খুব আড়ষ্ট বলে বালির বিচে শুয়ে পড়তে চাইছে। আমার জুতোর তলা একটুখানি ভিজে যাচ্ছিল। এটাই আমাকে সমুদ্র স্নানের আনন্দ দিল। আমার বৃদ্ধ সঙ্গী বলেন, অনেকের অনেক রকম আতঙ্ক থাকে, যেমন বেড়ালের জলাতঙ্ক। জানি উনি আমাকেই ঠাট্টা করেন, কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই। সমুদ্র যতই শান্ত হোক, সমুদ্র হচ্ছে সমুদ্রই। তার জল নোনা, বিশ্রী রকমের স্বাদ তার। আত্মরক্ষার দরকার না হলেও কখনো আমি সমুদ্রে নামবো না। যতক্ষণ বিচে জলের ধার ছুঁয়ে ছুঁয়ে হেঁটে বেড়ালুম, আর চোখে লক্ষ্য করে গেলুম কর্নেল নীলাদ্রি সরকার টুপি খুলে অ্যালবার্টসের লনে বসে আছেন। তার টাকের ওপর নারকেল গাছের ছায়ার ফাঁক দিয়ে রোদের চিরুনি চলছে, অবশ্য বৃথাই। উনি খুবই আলাপি, সদালাপি এবং গায়কর। তা সত্ত্বেও এখনও কোনো আগন্তুক ওর পাশে বসে নেই। এতদিন বাদে ওকে দারুণ একলা দেখাচ্ছিল। আমার মায়া জাগছিল। পিছনের পাহাড়ের আড়ালে সূর্য নেমে গেলে সমুদ্র এতক্ষণে রঙের খেলা শুরু হলো। এই দৃশ্যের বর্ণনা ভাষায় দেওয়া যায় না। মিনিট পাঁচেক ওই রঙের খেলা দেখে চোখ অবশ্য ব্যথা করতে থাকলো। তখন ঘুরে দাঁড়ালুম এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য উপকূল নগরীকে রহস্যময় অন্ধকারে ডুবে থাকতে দেখলুম। চোখ পিটপিট করে সেই অন্ধকারকে তাড়াতে চাইছি। এমন সময় পাশ থেকে কে বলে উঠল, কিছু মনে করবেন না, আপনি কি বাঙালি? বাঙালি ব্যারাম আমারও একটু আধটু আছে, তবে সেজন্য নয় যার প্রশ্ন তিনি এক মহিলা। এটাই আমাকে অসাধারণ ভব্য করে তুলল। রং চমকানো চোখের অস্থলতায় একটা শাড়ি পরা মূর্তি ভেসে উঠল। বললুম, আজ্ঞে হ্যাঁ, আপনি? নমস্কার, আমি কলকাতা থেকে এসেছি। আমি একটু বিপদে পড়েছি, একটু সাহায্য পেতে পারি কি? চোখের স্বচ্ছতা তখনও ফেরেনি, তাই মুহূর্তে মাথায় এলো নির্ঘাত কিছু ভিক্ষে ঠিক্ষে চাইবার ব্যাপার ঘটেছে। তক্ষুনি গম্ভীর হয়ে বললুম, বিপদ? কি বিপদ? আমার স্বামীকে দুপুর থেকে খুঁজে পাচ্ছি না। হাসি চেপে বললুম, খুঁজে পাচ্ছেন না? আপনার স্বামীকে? তার মানে? হ্যাঁ, আমরা এখানে এসেছি গতকাল সন্ধ্যায়। তারপরেই এমন কতকগুলো ব্যাপার ঘটলো, খুব ভয় পেয়ে গেলাম। উনি অবশ্য গ্রাহ্য করলেন না। আজ দুপুরে খাওয়ার পর উনি আসছি বলে বেরিয়ে গেলেন। তখন প্রায় 1টা বাজে, এখন 5টা। দেরি দেখে সম্ভবপর সব জায়গায় খুঁজলুম, কিন্তু কোনো খোঁজ পেলাম না। আমার বড় ভয় হচ্ছে। বলেই ভদ্রমহিলা থেমে গেলেন। ততক্ষণে আমার চোখ থেকে রঙের ভেলকি ফুরিয়ে গেছে, দৃষ্টি স্পষ্ট হয়েছে। দেখলুম মহিলার বয়স 23-24-এর বেশি হতেই পারে না। মোটামুটি ফর্সা রং, হালকা গড়ন, কিন্তু চেহারা মন্দ না। বড়লোকের বউ বলে মনে হলো না, আবার গরিব বা নিম্ন মধ্যবিত্তও নয়। ব্যক্তিত্ব আছে এবং তাই তার বিবরণে কোনো ফাঁকি থাকতে পারে না। রহস্যের গন্ধে চঞ্চল হয়ে উঠল।
আর চোখে দূরে অ্যালবার্টসের লনে কর্নেলকে দেখে নিলাম। উনি যেন চোখ বুজে ঝিমুচ্ছেন। বললুম, খুব অদ্ভুত ব্যাপার তো, কিন্তু আপনার স্বামী তো মাত্র 4 ঘন্টা আগে বেরিয়েছেন। কোথাও নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে পড়েছেন। এত ভাবার কারণ আছে বলে তো মনে হয় না। আরও কিছুক্ষণ দেখুন না, নিশ্চয়ই ফিরে আসবেন। আর আপনার স্বামীর নামটা জানতে পারি? পুলকেশ মৈত্র। আর আমি তৃণা মৈত্র। আমি জয়ন্ত চৌধুরী। একটু ইতস্তত করে কেন কে জানে বলে ফেললুম, আপনি প্রখ্যাত দৈনিক সত্যসেবকের নাম নিশ্চয়ই জানেন। আমি ওই কাগজের রিপোর্টার। শুনে তৃণা মৈত্র উজ্জ্বল মুখে বলল, আপনি রিপোর্টার? জয়ন্তবাবু, প্লিজ এ বিপদে আমাকে সাহায্য করুন একটু। এখানে এসে একজন বাঙালিও দেখতে পেলাম না, তাই বিশ্বাস করে কাউকে কথাটা বলতে পারিনি। হঠাৎ দূর থেকে আপনাকে দেখে কেন যেন মনে হলো। আপনার স্বামীর বিপদ হয়েছে, এ কথা ভাবছেন কেন? ভাবতে বাধ্য হচ্ছি জয়ন্তবাবু। বললাম না, গতকাল সন্ধ্যে থেকে এমন কতকগুলো ব্যাপার ঘটলো যাতে খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কোনো বিপদ ঘটবে। ওকে বারবার বললাম চলো আমরা ফিরে যাই, ও কোনো কথা শুনলো না। আপনারা কি এই প্রথম নীলামপুরমে এলেন? উঠেছেন কোথায়? হ্যাঁ, এই প্রথম আমরা উঠেছি সিভিউ হোটেলে। কোনো বিশেষ কাজে নাকি বেড়াতে? বেড়াতে। আপনাকে আমি অবশ্যই সব বলবো। এখন ওকে খুঁজে বের করতে আমাকে একটু সাহায্য করুন। চিন্তিত মুখে বললুম, তাহলে একটা কাজ করা যেতে পারে, থানায় যাওয়া যাক, কি বলেন? পুলিশকে সবটা জানানো দরকার, তারপর। না প্লিজ, পুলিশকে আগে ভাগে সব জানাতে গেলে অনেক গোলমালে পড়ে যাব। কিন্তু পুলিশের সাহায্য ছাড়া আমরা কতটুকু কি করতে পারি বলুন? আমিও তো এখানে নতুন এসেছি। তৃণা আবার ব্যস্ত হয়ে উঠল, বলল, নীলাপুরম জায়গাটা তো ছোট, আমি একা খুঁজে বেড়াতে সাহস পাচ্ছি না। পেতুম যদি, তাহলে কাল রাতে ব্যাপারগুলো আমাদের সাথে ঘটতো না। আপনি আমার সাথে থাকলে আমার একটু ভয় করবে না, প্লিজ জয়ন্তবাবু। একটা বিচিত্র ব্যাপার, সন্দেহ নেই। একলা হলে নিশ্চয়ই এমন সহজ শান্ত স্বরে কথা বলতে পারতুম না। উদ্বেগে অস্বস্তিতে আড়ষ্ট হয়ে পড়তুম। কিন্তু হাতে আমার তরুপের তাস আছে, রহস্যভেদী বৃদ্ধ বন্ধু। ওর সঙ্গেই বেড়াতে এসেছি নীলমপুরমে। অমন ধুরন্ধর সাহসী প্রাজ্ঞের ব্যাকগ্রাউন্ডে থেকে আমি অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি। কিন্তু উনি আপাতত বাইরে থাকুক। দৈনিক সত্যসেবকের প্রখ্যাত ও দুধের রিপোর্টার জয়ন্ত চৌধুরী কি এত নাবালক যে এক ভদ্রমহিলার হারানো স্বামীর খোঁজে বেরিয়ে পড়তে পারবে না? অবশ্য এমনও হতে পারে যে পথেই পুলকেশ মৈত্রের সঙ্গে দেখা হয়ে গেল, ব্যাপারটা চুকেও গেল। পা বাড়িয়ে পর মুহূর্তে একটু আড়ষ্ট হল। কি ঘটেছিল গত রাতে? এক্ষুনি পথে যেতে যেতে নিশ্চয়ই জেনে নেব। সেটা কতটা বিপজ্জনক হবে কে জানে। যদি সত্যি সত্যি তেমন কিছু হয় তাহলে পরিণামে কর্নেলকে ডাকতেই হবে। বিচের উপর পাথরের চাঙড়, তার উপরে বাঁধ, বাঁধের পরে একটা পাহাড়ের ঢালু, গায়ে অ্যালবার্টস। তার পাশ দিয়ে এক ফালি পিচের পথ পাহাড়ের কাঁধ বরাবর এগিয়ে ওদিকে নেমে গেছে বড় রাস্তায়। পিচের সরু পথের দুধারে বড় বড় পাথর আর ঝোপঝাড়। সাবধানে ডান দিকে তাকাতে তাকাতে চলে গেল। কর্নেল আমাকে দেখতে পেলেন বলে মনে হলো না। যতক্ষণ পাহাড়টা না পেরোলাম দুজনে কোথাও কোনো কথা হলো না। বড় রাস্তার দুধারে সমতল জমিতে টাউনশিপ ও ছোট্ট বাজার। সেখানে পা দিয়ে মুখ খুললাম। দেখুন মিসেস মৈত্র, সবার আগে আমাদের একটা প্ল্যান করে নেওয়া দরকার। খড়ের গাদায় সূঁচ খোঁজার কোনো মানে হয় না। মিস্টার মৈত্রের কি এখানে পরিচিতি কেউ আছে? মানে ওর মুখে তেমন কিছু কি শুনেছিলেন? না। তাহলে খুঁজবোটা কিভাবে? তৃণার মুখটা করুণ দেখালো। সে বলল, চলুন না ওইসব লোককে জিজ্ঞাসা করে দেখি, কারো না কারোর সঙ্গে নিশ্চয়ই দেখা হয়েছে ওর। ছোট জায়গা, বাঙালি তো নেই। হাসি পেল। হাসিটা চেপে বললুম, আচ্ছা এমনও তো হতে পারে উনি এতক্ষণে হোটেলে ফিরেছেন। চলুন না হোটেলে, আপনাদের রুমটা আগে দেখে আসি। তৃণা একটু চঞ্চল হলো, বলল, ঠিক বলেছেন, আমার মাথা ঘুরছে, সব গোলমাল হয়ে যাচ্ছে, কিছু ভাবতে পারছি না। চলুন চলুন, কথাটা সত্যিই আমার মাথায় আসেনি। সে ব্যস্ত হয়ে বড় রাস্তা ধরে এগোলো। সি ভিউ হোটেল পাহাড়ের উত্তর দিকে, অ্যালবার্টস পূর্বে। অ্যালবার্টস থেকে ওখানে যাওয়ার পথ নেই, যদিও বাড়ির মাথা নজরে পড়ে। আমরা অবশ্য উঠেছি সরকারি ডাক বাংলোয়, সেটা সমুদ্রের ধারে, আরও খানিকটা উত্তরে সমতল জমির উপর।
তার পেছনে সরকারি জঙ্গল আছে। বাজারের মাঝামাঝি গিয়ে ডান দিকে অর্থাৎ পূর্বে ঘুরে আগেরটার মতো সরু পিচের পথে উঠল। কিছু দূরে চড়াই ভেঙে উঠতে হলো। এখানে ওখানে সুদৃশ্য কিছু বাড়ি আছে, মাঝে মাঝে গাড়ি আসছে যাচ্ছে, লোকজনের ভিড় আছে, বিচের দিকে চলেছে বা ফিরে আসছে। বছরের এই সময়টা সমুদ্র বিলাসীদের ভিড় এখানে থাকে। সি ভিউয়ের লাউঞ্জে ঢুকে তৃণা হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করলো রিসেপশনিস্ট মহিলাকে। গুড ইভিনিং মিসেস আয়ার, আমার স্বামী মিস্টার মৈত্র ফিরেছেন? গোমড়ামুখী দক্ষিণ ভারতীয় কৃষ্ণাঙ্গী ঘাড় নাড়ল মাত্র, তারপর কিবোর্ড থেকে চাবিটা নিল। তৃণা চাবি নিয়ে ব্যস্তভাবে পা ফেলল। কার্পেট মোড়া সিঁড়ি, দোতলায় 13 নম্বর ঘরের দরজার সামনে সে একটু দাঁড়ালো। হতাশভাবে মাথাটা দোলালো। মুখে ঘামের বিন্দুমাত্র লক্ষ্য করলুম। নিঃশব্দে আমার দিকে তাকালো একবার, যেন বলল, দেখলেন তো ফেরেনি। দরজা বাইরে থেকে বন্ধ আছে, অতএব ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু কি যেন ভাবল তৃণা, অস্পষ্ট স্বরে বলল, মিনিটের জন্য আসবেন একটু? সমস্ত ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বলা দরকার। এ দরজা খুলল, ঢুকে আবার বলল, আসুন। ভিতরে ঢুকে তাজ্জব বনে গেলুম। সি ভিউ হোটেলের খ্যাতির কথা জানা ছিল, কিন্তু এই ছোট্ট নীলামপুরনে সমুদ্র তীরে কখনো 5 তলা মার্কা বড় হোটেলের ব্যবস্থা আশা করিনি। মৈত্র দম্পতির এই সুইটের মাঝে সবটা নকশি তা কার্পেটে মোড়া এবং জুতো কয়েক ইঞ্চি দেবে যায়। ড্রয়িং রুম আর বেডরুম নিয়ে রীতিমতো অ্যাপার্টমেন্ট। দেওয়ালে দেশি বিদেশি আর্ট, কোনায় কোনায় অপূর্ব সব ফুলদানি এবং দামি আসবাবপত্র। আমার এই ভাবটা আঁচ করেই হয়তো তৃণা বলল, আমার স্বামী একটু বিলাসী প্রকৃতির মানুষ, আপনি বসুন প্লিজ। সে পূবের ব্যালকনির দিকে দরজা খুলে দিতেই সারা সমুদ্র ভেসে উঠল। কাছাকাছি একটা সোফায় বসে পড়লুম। সেই সময় হঠাৎ মনে হলো, এখনই যদি মিস্টার মৈত্র ফিরে আসেন, তৃণার উদ্বেগ ঘুচবে, কিন্তু আমি পড়ে যাব অস্বস্তিতে। কোনো স্বামী এই অবস্থায় স্ত্রীর সঙ্গে অচেনা পুরুষকে দেখে খুশি হবে না, বিশেষ করে ঘরে যখন আর কেউ নেই এবং দরজাটা বন্ধ। তাই এই সান্নিধ্য যতই ভালো লাগুক কিংবা পরিবেশ যত প্রীতিপদ হোক, শিগগির কেটে পড়া উচিত। বললুম, যাকগে, এবার সংক্ষেপে বলুন তো গতরাতে কি হয়েছে। ট্রিনার কপালে ভাঁজ দেখা দিল। তাকে অবশ্য চঞ্চল দেখাচ্ছিল বরাবর। সে বলল, হ্যাঁ বলছি, গত সন্ধ্যায় আমরা এখানে এসে উঠেছিলাম। ঘরে ডিনার সার্ভ করার ব্যবস্থা আছে, সে তো আপনি দেখতেই পাচ্ছেন, কিন্তু ও বলল নিচের ডাইনিং হলে যাবে। চেনা জানা কেউ আছে নাকি দেখবে। ওর স্বভাবই এইরকম, সবসময় হুল্লোড় পছন্দ করে, ড্রিঙ্ক করার অভ্যেসও আছে অবশ্যই। ট্রিনা এই কথাগুলো বলার সময় পূবে সমুদ্রের দিকে তাকিয়েছিল। নিচে পাহাড়টা ঢালু হয়ে নেমে আবার বেমক্কা ঢেউয়ের মতো উঁচু হয়ে ওঠে। ওই অংশটা পাথরের চাতালের মতো, তার নিচে খাড়া দেয়াল, দেয়াল ছুঁয়ে বালির বীজ। সে কথা থামিয়ে হঠাৎ সেদিকে কি যেন দেখতে থাকলো। হেসে বললুম, কি মিস্টার মৈত্রকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ট্রিনার মুখে কিন্তু অন্য ভাব, কেমন ভয়ার্থ চাহনি, ঠোঁট কাঁপছে মনে হলো। সে ঘুরে চাপা স্বরে বলল, সেই লোকটা বাইনাকুলার চোখে দিয়ে এদিকে কি একটা দেখছিল, এইমাত্র সরে গেল। চমকে উঠেছিল। বললুম, কে? কোন লোকটা? তারপর ব্যালকনিতে গিয়ে বাইনোকুলারওয়ালা লোক বদমাশকে দেখব বলে উঠতেই ট্রিনা সেদিককার দরজা বন্ধ করে দিল। কাঁপতে কাঁপতে বলল, না, আমার বড্ড ভয় করছে। আপনাকে মিস্টার মৈত্র ভেবে যদি গুলি ছুঁড়ে বসে। উত্তেজিত হয়ে বললুম, কেন গুলি ছুড়বে কেন? ব্যাপারটা কি? বলছি, সব বলছি, আপনি বসুন প্লিজ, একটু একটু স্থির হতে দিন। তার চেহারা লক্ষ্য করে ঘাবড়ে গেল। সে কাঁপছে, মুখটা সাদা হয়ে গেছে। টলতে টলতে সোফার কাছে এসে দাঁড়ালে আমি বললুম, মিসেস মৈত্র, আপনি একটুও ভয় পাবেন না। অন্তত আমি থাকতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি বসুন, বসে সব বলুন। ট্রিনা বসল না, ভয়ার্ত মুখে আমার দিকে তাকালো শুধু। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ শুধু আমি নই, আমার সঙ্গে নীলমপুরনে যিনি এসেছেন তার নাম আপনি শুনে থাকবেন, কর্নেল নীলাদ্রি সরকার, প্রখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর। তার মানে গোয়েন্দা? হ্যাঁ, অ্যালবার্টসের লনে নিশ্চয়ই কোনো টাকমাথা বুড়ো ভদ্রলোককে দেখে থাকবেন। মুখে সাদা দাড়ি আছে। ইউরোপিয়ান বলে ভুল হতে পারে, কিন্তু যেন দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। উনি আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বলতে পারেন।
আপনার ভয়ের কোনো কারণ নেই, এক্ষুনি ওকে আমি খবর দিতে পারি। দেবো? দেখুন, আমার মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে এত শীঘ্রই হইচই করলে নিশ্চয়ই আমাদেরও কোনো ক্ষতি হতে পারে। আপনি আগে সবটা শুনুন, তারপর যদি মনে হয় তাকে জানানো দরকার জানাবো। বেশ, বলুন। ওই দেখুন, আমি কি ভীষণ অভদ্র। আমার ঘরে গেস্ট আর আমি সব ভদ্রতা ভুলে বসে আছি। 1 মিনিট। বলে সে কোনায় টেবিল থেকে ফোনটা তুলল, তারপর আমার দিকে ঘুরল। মুখটা আবার ফ্যাকাশে হয়ে উঠেছে। একটু বিস্মিত হয়ে বললুম, কি ব্যাপার? ফোনটা রেখে সে বলল, আশ্চর্য তো, ফোনটা ডেড। লেট? হ্যাঁ, 1 মিনিট, আমি দেখছি করিডোরে বেয়ারারা কেউ আছে নাকি। সে দরজার দিকে যাচ্ছে দেখে বললুম, কলিং বেল নেই? তাই তো, সরি। কোনো শব্দ শোনা গেল না। আরও কয়েকবার টিপল, তবুও না। সে আমার দিকে ফ্যাকাশে মুখে তাকালো। আমি ততক্ষণে বেশ ঘাবড়ে গেছি। বললুম, আশ্চর্য তো, আচ্ছা দেখছি। উঠে আলোর সুইচ টিপলুম, জ্বলল না। সেই সময় চোখে পড়ল সুইটে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। হন্তদন্ত হয়ে যন্ত্রটা চাবি ঘোরাতে শুরু করলুম, কোনো সাড়া নেই। তখন ঘরে ঢুকে বললুম, লোডশেডিং চলছে না তো? তারপর দেখলুম ট্রিনা দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে রোদ মুছে গেছে ততক্ষণে। ঘরের ভিতরটা ধূসর হয়ে উঠেছে। ব্যালকনির দরজা খুলে দাঁড়িয়ে সমুদ্র দেখতে দেখতে ট্রিনার অপেক্ষা করতে থাকলুম। একটা রহস্যময় ঘটনার মধ্যে এসে পড়েছে, তাতে কোনো ভুল নেই। মনে মনে কর্নেলের উদ্দেশ্যে বললুম, ওহে বৃদ্ধ ঘুঘু, তুমি সবসময় আমাকে অতি বুদ্ধিমান বলে ঠাট্টা করো। আমি গোয়েন্দা হলে নাকি বিস্তর ওলটপালট কাণ্ড ঘটবে। এবার তুমি বসে বসে দেখবে গোয়েন্দা হবার এবং রহস্যের পর্দা ফাঁস করবার মতো বুদ্ধি জয়ন্তের গিলুতে প্রচুর পরিমাণেই আছে। মাননীয় গোয়েন্দা মহোদয়, অপেক্ষা করো এবং দেখো। কিন্তু ট্রিনা ফিরছে না। 5 মিনিটের বেশি অপেক্ষা করেও তার কোনো পাত্তা নেই। তখন উদ্বিগ্ন হয়ে পায়চারি করতে শুরু করল। সেই সময় একটা আইডিয়া মাথায় এলো। এখন তো তদন্তের চমৎকার সুযোগ হাতে পাওয়া গেছে। এই দম্পতির ব্যাকগ্রাউন্ডটা জানার মতো কোনো জিনিস কি এই সুইটে নেই? যেমন কথাটা মাথায় আসা, অমনি বেডরুমে ঢুকে পড়লুম। চমৎকার আধুনিক উপকরণে সাজানো ঘর, সঙ্গে টয়লেট। তার দরজাটা একটু ফাঁক হয়ে আছে, আলো খুব কম, কিন্তু ওই ফাঁকে স্পষ্ট একজোড়া জুতো পরা পা দেখতে পেলুম। পা দুটো মেঝে শুয়ে থাকা মানুষের। বুকের ভিতর রক্ত শিউরে উঠল সঙ্গে সঙ্গে। এক লাফে এগিয়ে দরজাটা পুরো ফাঁক করতেই যা দেখলুম, তাতে কাঁপুনি শুরু হয়ে গেল। স্যুট পরা এক ভদ্রলোক চিত হয়ে পড়ে আছেন। কপালে দুটো রক্তাক্ত ক্ষত, একপাশে একটা রিভলভার পড়ে আছে। ওটা মৃতদেহ, তাতে কোনো ভুল নেই। প্রথমে ঝোঁকের বসে রিভলভারটা তুলে নিলুম। আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে রইলুম সেটার দিকে। কেন এমন করলুম জানি না। অ্যালবার্টসের লনে বেঞ্চে বসে শেষ বেলায় দরদর করে ঘামছি, আর কর্নেল আমাকে প্রশ্ন করে যাচ্ছেন। যন্ত্রের মতো জবাব দিচ্ছি। গোড়ায় উনি হাসছিলেন, ক্রমশ দেখলুম ওর হাসিটা মিলিয়ে গেল। গম্ভীর মুখে বললেন, তাহলে রিভলভার তুমি হাতে নিয়েছিলে? হ্যাঁ। কেন? এমনি, হঠাৎ যেন পরীক্ষা করতে ইচ্ছে হলো। বোকার মতো কাজ করেছো ডার্লিং। সে তো এখন বেশ বুঝতে পারছি। আসার সময় করিডোরে কেউ তোমাকে বেরিয়ে আসতে দেখেনি? সম্ভবত না। সম্ভবত কেন? তখন তো আমি ভীষণ ভয় পেয়ে পালিয়ে আসছি। খুঁটিয়ে দেখার মতো মনের অবস্থা ছিল না আর। সিঁড়িতে কারোর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, একজন বেয়ারার সঙ্গে। সে চায় ট্রেন নিয়ে উঠছিল, আমার সঙ্গে তার একটু ধাক্কা লাগে। রিসেপশনে মিসেস মৈত্রের সঙ্গে দেখা হয়নি বলছো? রিসেপশনিস্ট মেয়েটিকে ওর কথা জিজ্ঞাসা করেছিলে? না, তখন আমার মনের অবস্থা তো বুঝতেই পারছেন। কর্নেল আপন মনে মাথা দোলালেন, তারপর বললেন, খুব বোকার মতো কাজ করেছো জয়ন্ত। তুমি এমন বোকামি করবে তা ভাবাই যায় না। পারিপার্শ্বিক এভিডেন্স তোমাকেই খুনি সাব্যস্ত করা এখন খুবই সহজ। শিউরে উঠে বললুম, সর্বনাশ। রিভলভারে তোমার আঙুলের ছাপ রয়েছে, কাজেই জজ সাহেব তোমাকে অনায়াসে ফাঁসিতে ঝোলাতে পারেন। এই অবধি শুনেই আঁতকে উঠে বললুম, ওরে বাবা, তাই তো। কর্নেল এবার উঠে দাঁড়ালেন, পা বাড়িয়ে বললেন, দেখা যাক কি করতে পারি। দুজনে অ্যালবার্টসের লাউঞ্জে ঢুকে সোজা রিসেপশনে গেলুম।
তারপর কর্নেল ফোন তুলে ডায়াল করতে থাকলেন। আমি উদ্বিগ্ন মুখে কাঁচের দেওয়ালের বাইরে সমুদ্র দেখতে থাকলুম। হঠাৎ চোখে পড়ল বাঁ দিকে দূরে সমুদ্রের খাড়ির উপর পাথরের চাতালে কে একজন দাঁড়িয়ে রয়েছে। তার চোখে বাইনোকুলার। সমুদ্রের দিকে পিছু ফিরে দাঁড়িয়ে সে কি যেন দেখছে। তৃণা যাকে সি ভিউতে দেখেছিল নিশ্চয়ই ওই লোকটাই সেই। ওখানেই তো পাহাড়ের পিঠে সি ভিউয়ের হোটেলটা রয়েছে। এখান থেকে যদিও সেটা দেখা যাচ্ছে না। তৃণা বলেছিল লোকটা গুলি ছুঁড়তে পারে, কিন্তু তৃণাই বা হঠাৎ উধাও হলো কেন? কর্নেলের ডাকে সংবিত ফিরল। চাপা স্বরে বললুম, কর্নেল, ওই দেখুন সেই লোকটা। জয়ন্ত, থাক, আর গোয়েন্দাগিরি করতে যেও না। কেউ বাইনোকুলার দিয়ে কি দেখছে তাতে আপাতত তোমার কিছু সুবিধে হবে না। এখন চলো আমরা সি ভিউতে যাই। পুলিশ অফিসাররা এখনই এখানে এসে পড়বে। কিন্তু আমার যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, তোমার গ্রেপ্তার হবার সম্ভাবনাটা তো আছেই। বুক টিপ টিপ করতে থাকলো। বললুম, তাহলে আমি বরং ঘরে গিয়ে থাকি। মোটেও না। বলে কর্নেল আমার ডান হাতের কবজি চেপে ধরলেন এবং বলির পাঁঠার মতো আমাকে টানতে টানতে বেরোলেন। আগের রাস্তা দিয়ে ঘুরে আমরা সি ভিউ পৌঁছলাম, কিন্তু এখন সেখানে অন্য দৃশ্য। ছোটোখাটো একটা ভিড় জমে আছে। ভিড়টা চাপা গলায় কী সব আলোচনা করছে। মাদ্রাজি রিসেপশনিস্ট মিস আয়ার শুকনো মুখে ফোন ধরে তার সঙ্গে কথা বলছে। বেয়ারারা সিঁড়িতে হন্তদন্ত হয়ে উঠছে আর নামছে। ফলে মিস আয়ারকে কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করেছে। এমন সময় একটা বেয়ারা আমার দিকে আঙুল তুলে চেঁচিয়ে উঠল, এই লোকটা। অমনি বেয়ারার দল তুমুল হইচই করে আমাকে ঘিরে ফেলল। দারোয়ানকেও দেখলুম এগিয়ে আসতে। ভয়ে চোখ বুজে ফেললুম। মুখের সামনে অনেকগুলো হাতের মুঠো নড়ছিল। প্রচণ্ড মার আমাকে দেবে এই ভয়েই চোখ বুজে ফেললাম। অমনি শুনি কর্নেল তার সামরিক গর্জনে সি ভিউকে যেন ফাটিয়ে দুভাগ করে ফেললেন। খবরদার, যে যেখানে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকুন। যা করার পুলিশকে করতে দিন। মারমুখী ভিড়টা হকচকিয়ে গেল। তারপর দেখি লন থেকে কয়েকজন পুলিশ অফিসার আর কনস্টেবল হনহন করে এগিয়ে আসছে। একজন অফিসার কর্নেলের সামনে এসেই হাত বাড়ালেন। হ্যালো ওল্ড বস, এবারেও দেখছি আশা মাত্র খুন খারাপি করে ফেলেছেন। হ্যাঁ মিস্টার বেঙ্কটেশ, এই আমার ভাগ্য। যেখানে যাই সেখানেই এই ইন্টারনাল মার্ডারার আড়াল থেকে একটা ডেড বডি সামনে ফেলে দিয়ে তামাশা করে। তাই বটে, চলুন দেখি। বেয়ারারা আগে আগে উঠতে থাকলো। তিনজন পুলিশ অফিসার, কর্নেল আর আমি তৃণা মৈত্রের ঘরে চললুম। নিচে দুজন অফিসার আর কনস্টেবলরা রয়ে গেল। আর কাউকেও উঠতে দেওয়া হলো না। সেই ভয়ঙ্কর ঘর ঢুকতেই আমার দম আটকে এল। তবে একদিক থেকে আশ্বস্ত বোধ করছিল যে বেয়ারাদের করিডোরে থামিয়ে দেওয়া হয়েছে। ওরা আমাকে ধরিয়ে দেবার জন্য এখনও খুব ছটফট করছে নিশ্চয়ই। ভাগ্যিস কর্নেল সঙ্গে আছেন। বাথরুমে লাশটা তেমনই পড়ে আছে, কিন্তু এবার নতুন দৃশ্য চোখে পড়ল। লাশের ওপর মুখ গুঁজে উপুড় হয়ে পড়ে আছে সেই তৃণা মৈত্র। বেঙ্কটেশ ঝুঁকে ওর নাড়ি দেখে নিয়ে বললেন, শক খেয়ে অজ্ঞান হয়ে গেছেন মিস্টার আচারিয়া। আপনি দেখুন ডাক্তার এলেন নাকি। একজন অফিসার তক্ষুনি চলে গেলেন। কর্নেল ও বেঙ্কটেশ তৃণাকে সাবধানে তুলে সংলগ্ন বেডরুমের খাটে শুইয়ে দিলেন। কর্নেল বললেন, জয়ন্ত, এই গ্লাসে জল ঢালো। কর্নেলের হুকুম তামিল করছি। সেই সময় বাথরুমে বেঙ্কটেশের কথা শুনে চমকে উঠল। কি আশ্চর্য, এটা দেখছি একটা খেলনা রিভলভার। টয় রিভলভার? মাই গুডনেস! হ্যাঁ কর্নেল সরকার। ভারী অদ্ভুত ব্যাপার তো। বলে কর্নেল আমার হাত থেকে জলের গ্লাস নিয়ে তৃণার মুখে জলের ঝাপটা দিলেন। একটু পরেই তৃণা চোখ খুলল। অস্বাভাবিক লাল চোখ। নিষ্পলক তাকিয়ে সে কর্নেলকে দেখল। তারপর আমাকে দেখেই আর্তনাদ করে উঠল। ওই 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 লোকটা ওকে খুন করেছে। পুলিশ পুলিশ! আঁতকে উঠে বললুম, ছি ছি, কী সব যাতা বলছেন? আপনিই তো আমাকে। বেঙ্কটেশ ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়েছেন। কর্নেল চোখ টিপে আমাকে থামতে ইশারা করলে আমি থেমে গেছি। তৃণা দুহাত মুখ ঢেকে হু হু করে কাঁদছে। কান্নার মধ্যে যা বলছে তা একটু একটু বুঝতে পারছি। এখনও কেন আমাকে গ্রেফতার করা হচ্ছে না।
এই অভিযোগ করছে সে। এতক্ষণ ভয় পাচ্ছিলুম, কিন্তু এবার রাগ এসে সাহস বাড়ালো। মনে মনে বললুম, শয়তানি, এ সবই তোমার ষড়যন্ত্র। নিজের স্বামীকে এভাবে খুন করিয়ে কারো কাঁধে চাপাবার মতলব করেছিলে। সেই মতলবে তুমি সি বিচে গিয়ে উপযুক্ত লোক খুঁজছিলে। আমিও বোকার মতো তোমার ফাঁদে ধরা দিতে এলুম। রোসো, তোমার মজা দেখাচ্ছি। মিস্টার ভেঙ্কটেশ, একটু পরে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে জানাবো। আপাতত আপনি আপনার কর্তব্য করতে থাকুন। সি ভিউয়ের গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পেছনে ম্যানেজারের ঘর। ম্যানেজার ভদ্রলোক বাইরে গিয়েছিলেন। এসে সব দেখে শুনে অনবরত ঠকঠক করে কাঁপছেন। ওর ঘরেই জিজ্ঞাসাবাদ চলছে। আমার স্টেটমেন্ট ও জেরা পর্ব চুকে যাওয়ার পর ট্রিনা মৈত্রকে ডাকা হলো। তখন 6:30। বাইরে সমুদ্র অন্ধকারে গর্জন করছে। হোটেলের সবগুলো আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। ট্রিনা আস্তে আস্তে মিস আয়ারের কাঁধে হাত রেখে ঘরে ঢুকলেন। মিস আয়ার চলে গেলে ভেঙ্কটেশ বললেন, বসুন মিসেস মিত্র। খুব দুঃখিত আমি আপনার মনের অবস্থা জেনেও আপনাকে বিব্রত করা হচ্ছে, কিন্তু এটা কর্তব্য, তাই ক্ষমা করবেন। বলুন, কি জানতে চান? আপনারা কবে এসছেন এখানে? সে তো হোটেলের রেজিস্টারেই পাবেন, গতকাল সন্ধে 6টা নাগাদ। আপনি জয়ন্তবাবুকে বলেছেন আপনার আসার পর কী সব অদ্ভুত ঘটনা ঘটেছে? কি ঘটনা? ট্রিনা একটু ভেবে নিল যেন, তারপর বলল, কাল রাতে দুবার আমাদের দরজায় কে যেন নক করেছিল। উনি দুবারই দরজা খুলেছিলেন, কিন্তু কাউকেও দেখতে পাইনি। প্রথমবার রাত 9টা, দ্বিতীয়বার 10:30। আজ সকালে ব্যালকনিতে দুজনে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার চোখে পড়ল একটা লোক খাড়ির উপরে পাথরের চাতাল থেকে বন্দুক তাক করেছে। উনিই দেখতে পেলেন, অমনি আমাকে টেনে বসে পড়লেন। সেই অবস্থায় গুড়ি মেরে আমরা ঘরে ঢুকলাম। উনি ভীষণ কাঁপছিলেন। আমি জিজ্ঞাসা করায় কোনো জবাব দিল না। বেশ, তারপর আর কি ঘটনা ঘটলো বলুন। নিচের ডাইনিংয়ে আজ দুজনে লাঞ্চ খেতে এসেছি। একজন বয় ওর হাতে একটা চিঠি গুজে দিল। লঞ্চে কেউ একজন তাকে নাকি দিয়েছে চিঠিটা। চিঠি পড়ে ওর মুখ শুকিয়ে গেল। জিজ্ঞেস করলাম, কিন্তু একবারও কোনো জবাব দিল না। শুধু বললেন পরে সব বলবো। তারপর খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলে লাউঞ্জে এসে দেখলাম সত্যিই এক ভদ্রলোক বসে আছে। মিস্টার মৈত্র আমাকে ঘরে যেতে বলে ওই ভদ্রলোকের কাছে গেলেন। আমি আমার স্বামীর কোনো ব্যাপারেই কখনো কৌতূহল প্রকাশ করিনি, কিন্তু এবার খুবই উদ্বিগ্ন হয়েছিলাম। আধ ঘন্টা পরে উনি ফিরলেন। তারপর বললেন, একটু কাজে বাইরে যাচ্ছি, শীঘ্রই ফিরব। ভেবো না। তখন প্রায় 2টো। 5টা পর্যন্ত যখন ফিরল না, তখনই উদ্বিগ্ন হয়ে বেরিয়ে পড়লাম। তারপর ওই ভদ্রলোক জয়ন্তবাবুর সাথে দেখা হলো। ভেঙ্কটেশ হাত তুলে বললেন, এবার আমার একটা প্রশ্নের জবাব দিন। জয়ন্তবাবুকে ঘরে বসিয়ে রেখে আপনি কোথায় গিয়েছিলেন? ট্রিনা মুখ তুলে নিষ্পলক তাকালো, বলল, আমাদের রুমের ইলেকট্রিক কানেকশন কাটা দেখে নিচে বলতে এলাম, কিন্তু লাউঞ্জে নেমেই চোখে পড়ল সেই পাথরের চাতালে সকালের বন্দুকওয়ালা লোকটা আর কে একজন দাঁড়িয়ে রয়েছে। তার চেহারা অবিকল মিস্টার মৈত্রের মতো, পোশাক একই রকম। বেশ খানিকটা দূরে বলে স্পষ্ট চেনা যাচ্ছিল না, তাই তক্ষুনি দৌড়ে সেদিকে গেলাম। কিন্তু আমি যেতে যেতেই ওরা পাথরের আড়ালে চলে গেল। তখন কিছুক্ষণ খোঁজাখুঁজি করে হোটেলে ফিরে এলাম। এসেই দেখি সে দু হাতে মুখ গুঁজে হু হু করে কেঁদে উঠল। ভেঙ্কটেশ বললেন, প্লিজ মিসেস মিত্র, আমাদের আরও অনেক কিছু জানবার আছে। আপনার স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করতে আপনার সাহায্য খুবই দরকার। বলুন, আর কি জানতে চান? আপনার স্বামীর পেশা কী ছিল? স্থায়ী কিছু ছিল না, খুব খেয়ালি মানুষ। নানান রকম ট্রেডিং এজেন্সি নিয়ে থাকতেন। সম্প্রতি নতুন কোনো ব্যবসার কথা ভেবেছিলেন। এবার কর্নেল বললেন, মিসেস মৈত্রী, আপনার স্বামী নীলাপুরমে কেন এলেন আপনি নিশ্চয়ই জানেন। জানি না, আমি কখনো ওকে প্রশ্ন করতাম না, এটা আমার স্বভাবও বটে। তাছাড়া প্রশ্ন করলেই উনি বলতেন পরে বলবো। এবার হঠাৎ নীলাপুরমে আসবেন বললেন, তখন আমি কোনো প্রশ্ন করিনি। আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল জানেন? না, থাকলেও আমাকে বলেন। আপনার স্বামীর নিশ্চয় বন্ধু বান্ধব ছিলেন। হ্যাঁ, তা তো ছিলেন বই কি, তবে উনি খুব ব্যস্ত মানুষ ছিলেন, আড্ডা দিতে ভালোবাসতেন। খুব ঘনিষ্ঠ এমন কারো কারো নাম নিশ্চয়ই বলতে পারবেন। পুরো নাম আমি বলতে পারবো না। যেমন এক ভদ্রলোক মাঝে মাঝে আমাদের কলকাতার বাড়িতে আসতেন, অবনীবাবু নাম। আরেকজন আসতেন,
তার নাম মিস্টার রক্ষী। আপনারা কোন ট্রেনে এসেছেন হাওড়া থেকে? ট্রিনা একবার ওর দিকে তাকিয়ে বলল, কেন? এমনি জিজ্ঞাসা করছি। হাওড়া থেকে ডিরেক্ট আসা যায় না কোনো ট্রেনে? সরি, বিন্ধ্যাচল অবধি আসা যায়। বিন্ধ্যাচলে কখন নেমেছিলেন? গতকাল 3:05 হবে। আপনার স্বামীর সঙ্গে কারো দেখা হয়েছিল ওখানে? হ্যাঁ হ্যাঁ হয়েছিল, আমি ভুলে গেছি বলতে। মানে ওই খাড়ির উপকারের চাতালে যে লোকটাকে দেখেছি তারই সাথে। বিন্ধ্যাচল স্টেশনে ওকে দেখি উনি এগিয়ে গেলেন, আমাকে বললেন তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। 15-20 মিনিট লোকটার সাথে কথা বলে ফিরে এলেন। তখন ওকে কেমন উদ্বিগ্ন দেখাচ্ছিল। আমার আর কোনো প্রশ্ন নেই। মিস্টার ভেঙ্কটেশ, ইউ প্রসিড। ভেঙ্কটেশ ঘড়ি দেখে বললেন, মিসেস মৈত্র, আপাতত এই, আপনি ওখানে গিয়ে বসুন। মিস্টার আঝারিয়া, এবার ডাকুন বয় রণদীপকে। রণদীপ বয়সে তরুণ। ঘরে ঢুকে সেলাম করার পরই তার চোখ গেল আমার দিকে। অমনি ওর ঠোঁটে বাঁকা হাসি উঠল। নির্ঘাত ও বেটা আমাকে তখন বেরিয়ে আসতে দেখেছিল ঘর থেকে। সে দাঁড়িয়ে রইল। ভেঙ্কটেশ তাকে বসতে বললেও সে বসল না। তখন একটু হেসে ভেঙ্কটেশ বললেন, তুমি রণদীপ সিং, জি হ্যাঁ, কতদিন সিভিউতে এসেছো? তা বছরখানেক হয়ে গেল স্যার। গতকাল তোমার ডিউটি ছিল কখন? 6টা থেকে রাত 1টা। ওই সময়ের মধ্যে মিস মৈত্র ছাড়া নতুন কেউ কি এসেছিল হোটেলে? 2জন সাহেব এসেছিলেন, ওনারা এখনও আছেন। তবে রেজিস্টার দেখলেই সব মালুম হবে স্যার। ঠিক বলেছ। আচ্ছা রণদীপ, ওই সময়ের মধ্যে মিস মৈত্র ঘরে, মানে 13 নম্বর ঘরে কাউকে নক করতে বা ঢুকতে দেখেছিলে? না স্যার, আমি তো হরদম করিডোরেই ঘুরি। আজ কখন ডিউটি তোমার? দুপুর 2টো থেকে রাত 9টা অবধি আছে স্যার। এই সময়ের মধ্যে কাউকে 13 নম্বরে? বাধা দিয়ে রণদীপ আমার দিকে আঙুল তুলল। না, উনি ছাড়া আর কেউ ঢোকেনি? ঢুকেছিলেন কিন্তু। ওকে থামতে দেখে কর্নেল ঝুঁকে পড়লেন, জিজ্ঞেস করলেন, যিনি ঢুকেছিলেন তাকে আর নিশ্চয়ই বেরোতে দেখেননি, তাই না? রণদীপের ঠোঁট কাঁপছে। সে কি বলতে চায় অথচ পারছে না। খুব অবাক আর হতভম্ব যেন। কর্নেল বললেন, এবং যাকে ঢুকতে দেখেছিলে তার লাশ বাথরুমে দেখা গেল, তাই তো রণদীপ? হ্যাঁ স্যার, তাই বটে স্যার। এতক্ষণে সেটা খেয়াল হয়নি স্যার। সবাই নড়ে উঠেছিল। তারপর ভীষণ স্তব্ধতা। কর্নেল শুধু বললেন, মাই গুডনেস! তারপর শুনলুম তৃণামৈত্র চিৎকার করে উঠল। মিথ্যে, এক্কেবারে মিথ্যে। যে খুন হয়েছে সে আমার স্বামী। তারপর দেখলুম সে অজ্ঞান হয়ে কোনায় সোফা থেকে মেঝেয় পড়ে গেল। কর্নেল আমাকে ডেকে বললেন, এসো জয়ন্ত, বাইরে যাই। মিস্টার ভেঙ্কটেশ, দরকার হলে রিং করবেন কিংবা আসতেও পারেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। অ্যালবাট্রস, রুম নাম্বার 3। অ্যালবাট্রস, রুম নাম্বার 3। অ রিভোয়া। রাস্তায় পৌঁছে কর্নেল বললেন, জয়ন্ত, কি ভাবছো? ভাবছি লাশটা তবে পুলকেশ মৈত্রের নয়। না, তৃণার স্বামীর নয়। কিন্তু এর মানেটা কি? মানে এখনো বোঝা যাচ্ছে না। মাথাটা পরিষ্কার করা দরকার। তাই ডার্লিং, চলো আমরা একবার ওই খাড়ির উপর পাথরের চাতালে গিয়ে কিছুক্ষণ বসি। জায়গাটা ভারী চমৎকার। একটু অস্বস্তি হচ্ছিল। বললুম, বন্দুক আর বাইনোকুলার ধারী কারো পাল্লায় পড়বো না তো? কর্নেল হেসে বললেন, তোমার দৃষ্টিভ্রম নয় তো জয়ন্ত? মোটেও না। স্পষ্ট দেখেছি একজন নীল শার্ট পরা লোক চোখে বাইনোকুলার রেখে দাঁড়িয়ে আছে। অবশ্য হাতে বন্দুক দেখিনি। পাহাড়ের ঢালুতে নামতে গিয়ে হঠাৎ কর্নেল বললেন, বরং তার আগে একবার ওই দি সোয়ান নামে হোটেলটা থেকে ঘুরে আসি। দুজনে সোজা এগিয়ে সেই খাড়ির খানিকটা উত্তরে দি সোয়ান নামে ছোট্ট হোটেলের দিকে এগোলুম। হোটেলটা বাংলো বাড়ির মতো। লাউঞ্জে তেমন ভিড় নেই। একপাশে বার। বারে ঢুকে দেখলুম যা ভিড় তা এখানেই। নীল আলোয় মৌমাছির মতো এক ঝাঁক মাতাল গুঞ্জন করছে। চাপা সুরে বিলিতি অর্কেস্ট্র বাজছে। আমরা খালি টেবিল খুঁজতে খুঁজতে কোনায় চলে গেলাম। একটা টেবিলে একজন লোক একা বসে আছে। টেবিলের গ্লাসে রঙিন মদ। কর্নেল ভদ্রতা করে বললেন, বসতে পারি? লোকটা ঘাড় নাড়ল মাত্র। তারপর গ্লাসটা তুলে নিয়ে চুমুক দিল। আমরা বসে পড়লাম।
ওয়েটার আমাদের পেছন পেছন এসে দাঁড়িয়েছিল। কর্নেল বিয়ার দিতে বললেন। এই সময় আমার চোখে পড়ল তৃতীয় চেয়ারের ওই লোকটার কোমরের কাছে একটা বাইনোকুলার ঝুলছে। আমি শিউরে উঠে কর্নেলের উড়ুতে চিমটি কাটলাম, কিন্তু কর্নেল গ্রাহ্যই করলেন না। নির্বিকারভাবে দাঁড়িয়ে হাত ঝুলোতে লাগলেন। তখন আমি লোকটাকে আরও ভালো করে লক্ষ্য করতে থাকলাম। দূর থেকে কম আলোয় দেখেছি, ভুল হতেও পারে, কিন্তু এর পোশাকও স্পষ্ট বলে দিচ্ছে পাথরের চাতালে দাঁড়িয়ে থাকা লোকটিই বটে। বয়স আন্দাজ 35-36 হবে ওর। বেশ বলিষ্ঠ চেহারা, মুখের চামড়ায় পোড় খাওয়া ভাব আছে। খাড়া নাক আর চৌকো চোয়াল দেখে সহজেই বোঝা যায় লোকটা ডান পিঠে না হয়ে পড়ে না। বিয়ার এসে গেল। কর্নেল বোতল থেকে গ্লাসে খানিকটা বিয়ার ঢেলে বললেন, জয়ন্ত নিশ্চয়ই এই নিরামিষ পানীয়ে সন্তুষ্ট হবে না। কর্নেল আমার চিমটিতে সাড়া দেননি বলে ক্ষুব্ধ ছিল, তাই গম্ভীর হয়ে মাথাটা দোলালুম মাত্র। তার মানে হ্যাঁ এবং না দুই হতে পারে। কর্নেল একটু হেসে গ্লাসটা তুলে চিয়ার্স বলে চুমুক দিল। এই সময় তৃতীয় চেয়ারের লোকটা হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর বেরিয়ে গেল। তখন ব্যস্ত হয়ে চাপা গলায় বললুম, যা চলে গেল জি। কর্নেল গ্লাসের দিকে তাকিয়ে বললেন, কে গেল ডার্লিং? খেপে গিয়ে বললুম, ন্যাকামি করবেন না। সেই বাইনোকুলারওয়ালা লোকটা এতক্ষণ দিব্যি আপনার আমার সামনে জলজন্ত বসে রইল। আমি আপনাকে চিমটি কাটলুম, অথচ গ্রাহ্য করলেন না। কর্নেল একটু হেসে বললেন, তুমি কি ভাবছো বাইনোকুলার সঙ্গে থাকলেই তাকে খুনি বলে সন্দেহ করতে হবে? নিশ্চয়ই, ওই লোকটাই তো তখন খাড়ির ধারে দাঁড়িয়ে। হঠাৎ কর্নেল আমার হাত চেপে ধরে বললেন, চুপ! তারপর অদ্ভুত ভঙ্গিতে চোখের তারা ঘুরিয়ে ওর ডান দিকটা নির্দেশ করলেন। আর চোখে তাকিয়ে দেখি ওই টেবিলে 3 জন লোক বসে আছে। 2 জন সর্দারজি, অন্য একজন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক। বাঙালি ভদ্রলোকটি যে সর্দারজিদের সঙ্গে আসেননি তা দেখা মাত্র বোঝা যায়। উনি আপন মনে একটা পেন নিয়ে এক টুকরো কাগজে কাটাকুটি করছেন। পাশের গ্লাসে মদ। মুখের ভাবভঙ্গি দেখেই বুঝলুম প্রচণ্ড নেশা হয়ে গেছে। কাজের টুকরোটা বাড়েরই বিল মনে হলো। তার উপরে যেভাবে কলম চালাচ্ছেন, বাঙালি যে জাত কেরানি তা নির্দ্বিধায় প্রমাণ করা যায়। আমি আর হাসি চাপতে পারলাম না। হাসি শুনেই ভদ্রলোক মুখ তুলে তাকালেন। দেখি উনিও গদগদ হয়ে হাসছেন। মাতালের এমন হাসি আমার পরিচিত। আমি ওর কাজে সায় দেওয়ার ভঙ্গিতে মাথা দেখালাম। ভদ্রলোক শুধু মাতাল নন, রসিকও বটে। অমনি দ্বিগুণ উৎসাহে কলম চালনা শুরু করলেন এবং মাঝে মাঝে মাথা তুলে আমার দিকে তাকিয়ে হাসলেন। এমন মজা পেলে ছাড়তে ইচ্ছে করে না। ব্যাপারটা সর্দারজিদের চোখে পড়ল এতক্ষণ। একজন বুড়ো কুচকে অস্পষ্ট কিছু বলল, মুখে বিরক্তির চিহ্ন। হঠাৎ কর্নেল উঠে দাঁড়ালেন। আমি একবার বেরোচ্ছি জয়ন্ত, তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করো। বার 10টা অবধি খোলা, আমি 9:30টার মধ্যেই ফিরব। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বেরিয়ে পড়লেন উনি। আমার ক্ষোভ হলো ওর ওপর, কিন্তু কি আর করা যাবে। ওর কথা মতো না চললে উনিও বড্ড বিরক্ত হবেন। বিশেষ করে খুন খারাপির তদন্তের ব্যাপারে উনি তখন অন্য মানুষ। তাই বসে থাকতে হলো। এই অবস্থায় ভদ্রলোকের সঙ্গে ভাবনা জমিয়ে উপায় নেই। নিঃসংকোচে বললুম, চলে আসুন না এখানে। ভদ্রলোক যেন সেটাই চাইছিলেন। টলতে টলতে কলম কাগজ আর গেলাস নিয়ে আমাদের টেবিলে এলেন। তারপর নমস্কার করে বললেন, বাঁচলুম। আমার নাম পরিতোষ কর্মকার, কিন্তু বুঝলেন ওই দুই সর্দারজির ভয়ে টেবিল ছেড়ে উঠতে পারছিলুম না। কেন বলুন তো? ওদের আমি মশাই ভীষণ ভয় করি। টেবিল থেকে উঠলেই যদি মেরে বসে। বললুম, একা এসেছেন নীলামপুরমে? হ্যাঁ, আমি মশাই ব্যাচেলার মানুষ, ধোকা টোকা ভালোবাসি নে। আপনি? আমিও তাই। বাচ্চা ছেলের মতো হিহি করে পরিতোষবাবু হেসে বললেন, খুব ভালো, খুব ভালো। খবরদার স্ত্রীলোকের ছায়া মারাবেন না। মারিয়েছেন না মরেছেন? তা ব্রাদারের নাম ধাম? পরিচয় দিতেই লাফিয়ে উঠে বললেন, ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ! তারপর হাস্যকর ভঙ্গিতে শীষ দিয়ে বেয়ারাকে ডাকলেন। আমার আপত্তি সত্ত্বেও হুইস্কির অর্ডার দিলেন। বললেন,
আপনার মতো সঙ্গী যখন পেয়ে গেছি, আজ মশাই বার শুদ্ধ শুষে খাবো। বললুম, উঠেছেন কোথায়? পরিতোষবাবু ছাদ দেখিয়ে বললেন, মাথার ওপরে। এই শেয়ানেই। আপনি? অ্যালবার্টসে। খুব ভালো, খুব ভালো। বলে একটু ঝুঁকে চোখ নাচিয়ে জিজ্ঞেস করলেন, ওই বুড়ো সাহেবটি কে? এখানে এসেই আলাপ হয়েছে বুঝি? আমেরিকান নয় তো? দেখবেন বাদার, সিআইএ ঘুরঘুর করছে সবখানে। খুব সাবধান, দেশের কোনো কথা ফাঁস করবেন না। আপনারা জার্নালিস্ট, আপনারা দেশের সব গুহ খবর রাখেন কিনা তাই বলছি। বাধা দিয়ে বললুম, না না, উনি ভারতীয়, শুধু ভারতীয়ই নয়, বাঙালি। পরিতোষবাবুর চোখের ঢেলা বেরিয়ে গেল। হ্যাঁ, উনি বাঙালি? ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ। ওয়েটার, ইধার আও। এই আনন্দে আবার হুইস্কি এসে গেল। এমন আমুদে লোক খুব কমই দেখেছি। মেজাজ ভালো হয়ে গেল ক্রমশ। বিয়ারের পর দু পেগ হুইস্কি পেটে পড়ার ফলে নেশাও ধরে যাচ্ছিল। এরপর কিভাবে সময় কেটেছে বলা কঠিন। যখন কর্নেল ফিরে এসে আমার কাঁধে হাত রাখলেন, তখন আমার চোখে নানা রঙের খেলা ভাসছে। রাত কিভাবে কেটেছে মনে নেই। সকালে উঠে দেখি পাশের বেডে কর্নেল নেই। মাথা ভোঁ ভোঁ করছিল, তাই স্নান করলুম। বয় এসে ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্ট সেরে সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গেলুম। সকালের শান্ত সমুদ্র রোদ ঝকমক করছে। সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে কর্নেল এসে গেলেন। হ্যালো ডার্লিং, উঠে পড়েছো দেখছি। একটু হেসে বললুম, হ্যাঁ, মদে তেমন নেশা হয় না কর্নেল। তাই বটে। আশা করি তাহলে গত রাতে কি সব ঘটেছে তোমার সামনে সব মনে আছে? নিশ্চয় আছে। পরিতোষবাবু আর আমি জমিয়ে খাচ্ছিলুম, তখন আপনি এলেন। তারপর আমরা দুজনে অ্যালবার্টসে চলে এলুম। কর্নেল আবার হেসে উঠলেন। হাসছেন যে? হাসছি কারণ গত রাতে তোমার প্রচণ্ড নেশা হয়েছিল, প্রমাণ অনেক। তোমাকে নিয়ে সাইকেল রিক্সা করে ফিরে আসছি। পথে ঝোপঝাড় আর পাথরের আড়াল থেকে একটা লোক রিভলভার থেকে গুলি ছুড়ল। আমাদের সৌভাগ্য রিক্সাটা জোরে যাচ্ছিল, তাই লক্ষ্যভ্রষ্ট হলো। আঁতকে উঠে বললুম, সর্বনাশ। কর্নেল বললেন, যাই হোক, আমি তৈরি ছিলাম। পাল্টা গুড়ি ছুঁড়ে ওর রিভলভারটা ফেলে দিলাম। হাত চেপে ধরে সে পালালো। তখন রিক্সাওয়ালাকে বললাম তোমাকে পৌঁছে দিতে, আর আমি সেই রিভলভারটা খুঁজে নিয়ে মিস্টার বেঙ্কটেশের কাছে গেলাম। ফরেন্সিক টেস্ট নিশ্চয়ই ধরা পড়েছে ওই মার্ডার ওয়েপন। এত কাণ্ড, অথচ কিচ্ছু টের পাইনি। পাবে কিভাবে? পরিতোষবাবু তোমাকে মাতাল করে দিতেই চেয়েছিলেন যে। কেন? ওর কি উদ্দেশ্য থাকতে পারে? তুমি মদে বেহুঁশ থাকলে ফেরার পথে আমাকে একা খতম করাটা খুব সহজ হবে ভেবেছিলেন। কর্নেল, খুলে বলুন। কর্নেল পা ছড়িয়ে বসে বললেন, জয়ন্ত, এই কেসটা ইন্স্যুরেন্স ঘটিত। বুঝলাম না। পুলকেশ মৈত্রের 3টি ইন্স্যুরেন্স করা আছে 3.5 লাখ টাকার। সে মরলে টাকাটা তৃণা পায়। অতএব পুলকেশ ঠিক করেছিল সে মরবে। আত্মহত্যার কেসে আজকাল ইন্স্যুরেন্স অনেক ঝামেলা করে, কিন্তু কোথাও বেড়াতে গিয়ে খুন হলে ঝামেলা নেই। পুলকেশ ও তৃণা ঠিক করলো যে নীলামপুরে গিয়ে পুলকেশ খুন হবে। হলো। তার মানে স্ত্রী যদি কোনো ডেড বডিকে স্বামী বলে চালায় অসুবিধা নেই। এবার তৃণাকে বাকিটা করতে হবে। ডেথ সার্টিফিকেট নিয়ে ইন্স্যুরেন্সের স্বামীর টাকা ক্লেম করবে। টাকা পেয়ে যাবে। তখন পুলকেশ অজ্ঞাতবাস থেকে বেরিয়ে তৃণার সঙ্গে কোনো নূতন এলাকায় পাড়ি জমাবে। আবার সে অন্য নামে ইন্স্যুরেন্স করবে, আবার খুন হবে, আবার তৃণা টাকা ক্লেম করবে। তখন সে অবশ্য আর তৃণা নয়, অন্য নাম তাকেও নিতে হয়েছে। এটা হলো ওদের 3 নম্বর কেস।
এর আগে পুলকেশ আর তৃণা ছিল অরুণ আর মাধবী। তার আগের নাম ছিল পরিমল আর কেতকী। প্রত্যেকবারই তৃণার নির্বোধ প্রেমিকার খুন হয়। বাহ, বেড়ে বুদ্ধি তো। কিন্তু এবারকার ডেড বডিটা কার? তৃণার আরেক নির্বোধ প্রেমিক অবনী রায়ের। হাওড়াতে পুলকেশ একটা মারাত্মক ভুল করে। এ ভুল সব বুদ্ধিমান শয়তানের ক্ষেত্রেই দেখা যায়, না হলে তাদের ধরা যেত না। পুলকেশ 3টি বার্থ রিজার্ভ করেছিল একই স্লিপে, কিন্তু এখানে পৌঁছে সে অবনীকে নিয়ে যায় দি সোয়ানে। ওখানে অবনী নামে কিন্তু রুম বুক করা নেই, আছে পরিতোষ কার ফার্মার নামে। পুলকেশ অবনীকে বলেছিল ওর এক বন্ধু পরিতোষ কার ফার্মার নাম দি সোয়ানে একটা ডবল রুম বুক করা আছে। পরিতোষ হঠাৎ অন্য কাজে আটকে গেছে, তাই আসছে না। অতএব ওই রুমে সে থাকতে পারে, কোনো অসুবিধা হবে না। কিন্তু পরিতোষ তো একজন চাই, তা না হলে দি সোয়ানে অবনীকে থাকতে দেবে কেন? অতএব পুলকেশ অবনীকে বলে সে নিজেই বরং পরিতোষ হয়ে পরিচয় দেবে। রসিদ তো তার কাছেই আছে। এতে ব্যাপারটা দাঁড়ালো বেশ মজার। পুলকেশ ধুতি পাঞ্জাবি পরে খাঁটি বাঙালি বেশে পরিতোষ নামে দি সোয়ানে অবনীর সঙ্গে কিছুক্ষণ কাটায়, আবার সি ভিউতে সাহেব সেজে পুলকেশ নামে স্ত্রীর কাছেও থাকে। অবনী নির্বোধ এবং তৃণার প্রেমে অন্ধ না হলে ফাঁদটা টের পেত। দি সোয়ানে তদন্ত করার পর ব্যাপারটা আমরা টের পেয়ে গেলুম। পুলকেশকে অ্যারেস্ট করতে পেরেছে তো পুলিশ? গত রাতেই দি সোয়ানে সেই ঘরটায় ব্যাটা শুয়ে কাতরাচ্ছিল, হাতে জখম, রুমাল বেঁধেও রক্ত বন্ধ হচ্ছিল না, বেসিনে ডেটলের ছড়াছড়ি। তাকে অবশ্য তক্ষুনি হাসপাতালে পাঠানো হয়েছিল। সব তো বুঝলাম, কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ড এত শিগগির পেলেন কোথায়? কর্নেল অন্যমনস্কভাবে জবাব দিলেন, তৃণা সব কবুল করেছে। একটু পরে বললুম, বাইনোকুলার চোখে রেখে খাড়ির ওপর যে লোকটা সি ভিউয়ের ওদিকে লক্ষ্য রেখেছিল সে নিশ্চয়ই পুলকেশ। কিন্তু লক্ষ্য রাখতো কেন? তৃণার কাছে সংকেত পাওয়ার জন্য। গ্রিন সিগন্যাল পেলেই সে স্ত্রীর কাছে যেত। তবেই দেখো জয়ন্ত, তোমাকে বলেছিলুম আমার খুনের কপাল। সত্যি ডার্লিং, কোথাও বেড়াতে গিয়ে আরামে কাটাবো তার উপায় নেই। দ্য ইন্টারনাল মার্ডারার সব সময় আমাকে অনুসরণ করে বেড়াচ্ছে। শেষ হলো আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল কাহিনী ফাঁদ। কর্নেলের চরিত্রে দেবব্রত পাল, জয়ন্তর চরিত্রে আমি শুভ, ট্রিনার চরিত্রে শ্রেয়া, অন্যান্য চরিত্রে রণজয় রায়চৌধুরী, সুতীর্থ দাস ও পলরব। গল্প পাঠে আমি শুভ, নাট্যরূপ ও সমগ্র পরিচালনায় পলরব, ধ্বনি পরিকল্পনায় পলরব। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশীয় সময় রাত্রি 9:54 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।